শুরু করছি অন্তরালে আগুন। লিখনীতে তানিশা সুলতানা। পর্ব সংখ্যা 9। বর্তমানে রানিং প্রধানমন্ত্রী এক ছেলে এবং এক মেয়ে। মেয়ে পড়াশোনা সুবিধার্থে সিঙ্গাপুর বসবাস করলেও ছেলে বাংলাদেশেই থাকে। রাজনীতি পছন্দ না বলে বারবার এটা থেকে দূরে থাকে। কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রী এবং তার ছেলে অতিরিক্ত বাড়াবাড়ি মেনে নিতে পারছে না সে। অহেতুক তার বাবাকে হয়রানি করা হচ্ছে এবং মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তাই তো অপছন্দের রাজনীতিতে ঢুকে পড়েছে। বাবার পাশে দাঁড়িয়ে তাকে ভরসা দিয়ে প্রতিজ্ঞা করে বলেছে, আমি আছি তোমার সাথে। নন সম্পর্কে সকল খোঁজখবর নিতে গিয়ে অভির নজর পড়েছে নুপুরের পানে। হালকা ব্রাউন রঙের চোখের মণি দুটোতে দৃষ্টি আটকে গিয়েছে তার। লাভ অ্যাট ফার্স্ট সাইট। 29 বছরের অভি জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে মুগ্ধ হয়েছে। বলা বাহুল্য, নয়ন তালুকদারের বউয়ের প্রেমে পড়ে গিয়েছে। ভীষণ বাজেভাবে ফেসে গিয়েছে মায়াভরা ওই মুখটার পানে তাকিয়ে। গতকাল রাত থেকে এই পর্যন্ত কতবার যে নুপুরের ফটোখানা দেখেছে সে তার হিসেব নেই। অভি কখনোই যেতে ছিল না। আমার এটা ভালো লেগেছে মানে এটা আমার চাই, এই স্বভাবটা তার নেই। বরং নিজের পছন্দের জিনিসগুলো অন্যদেরকে দিয়ে দেওয়াই তার স্বভাব। কিন্তু এই প্রথমবার জেদ করতে ইচ্ছে করছে তার। প্রচন্ড আবেগ নিয়ে বলতে ইচ্ছে করছে, এই মেয়েটিকে আমার লাগবে, যেভাবেই হোক তাকে আমার চাই চাই। অভির ভীষণ কাছের একটা বন্ধু আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথম যেদিন পা রাখি সেদিন থেকে নেহাল সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে। একদম জানের বন্ধু যাকে বলে। নিজের মনের সকল কথা সে নেহালের সঙ্গে শেয়ার করতে পারে। এই মুহূর্তেও নেহালকে দরকার, তাই তো ডায়াল করে ওর নাম্বারে। রিং হতে হতে কল কেটে যায়, কিন্তু রিসিভ হয় না। চিন্তিত অভি আবারও কল করে। এভাবে পরপর 18 বার কল করে ফেলে। শেষবার কল করতে ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠস্বর ভেসে আসে। ভীষণ সুন্দর করে বলছে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। অধৈর্য অভি তখন সিদ্ধান্ত নিয়ে ফেলে সে মানিকগঞ্জ যাবে, দেখা করবে নেহালের সঙ্গে এবং নয়ন তালুকদারের নামক মানুষটিকেও সে দেখবে। তাছাড়া নুপুরেরও তো মানিকগঞ্জে রয়েছে। ভাবনা মতো তক্ষুনি জামা কাপড় প্যাক করা শুরু করে দেয় অভি। বাবার নম্বরে ছোট্ট একটা টেক্সট করে, আই এম গোয়িং টু মানিকগঞ্জ। সুখ আসলে কিসে পাওয়া যায়? কত টাকা হলে সুখ কেনা যায়? সুখের সঙ্গে জানতে বড্ড ইচ্ছা করে আমিনার। সুখ আসলে কাকে বলে? এক জীবনে সব পেয়ে গেলে কি সে সুখী? তার তো সবই রয়েছে, সুন্দর একটা পরিবার, স্বামী, সন্তান, বিলাসবহুল জীবন। তবুও সে কেন প্রাণ খুলে হাসতে পারে না? একাকিত্বের সময় নিজেকে নিজে কেন বলতে পারে না, আমার থেকে সুখী ব্যক্তি দুনিয়াতে দুটো নেই? কেন মধ্যরাতে তার চোখ দুটো ভারী হয়ে ওঠে, বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, বড্ড আফসোসের স্বরে বলে ওঠে, এমন জীবন যেন আর কারো না হয়। আমিনা বেগম এর বাবার 4তম মৃত্যুবার্ষিকী আজকে। কালকে রাত থেকে ভাইয়েরা অনবরত কল করছে। আমিনা বেগমকে যাওয়ার জন্য 1000 বার বলে যাচ্ছে, কিন্তু উনি না করে দিয়েছেন। কি করে যাবে? বিয়ের পর থেকে এই পর্যন্ত স্বামীকে নিয়ে কোনোদিনও বাবার বাড়িতে যেতে পারেনি। তার বাবার মৃত্যুর দিনও নায়েব তালুকদার যায়নি, অথচ আমিনা আশা করেছিল মানুষটা যাবে, তাকে বুকে জড়িয়ে ভরসা দিয়ে বলবে, আমি আছি তো। ছেলেটাকেও কোনোদিন বাবার বাড়িতে নিতে পারেনি। শেষবার বাবা যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিল, আকুতি মিনতি করে আমিনার হাত ধরে বলেছিল, তোর ছেলেটাকে একবার আন, শেষবার তাকে দেখতে চাই। আমিনা কল করে নয়নকে। সে রাজনৈতিক কাজে বাবার সঙ্গে ঢাকায় গিয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ কাজ, শিক্ষামন্ত্রীর সদন হাতে পাওয়ার দিন।
আমিনার কল পেয়ে সেখানকার ঝামেলা মিটিয়ে নয়ন এসেছিল নানাকে দেখতে, কিন্তু সে আসতে আসতে দুনিয়া মায়া ত্যাগ করেছিলেন আমিনার বাবা। শেষ ইচ্ছাটাও পূরণ হয় না তার বাবার। আজকে বাবার বাড়িতে গেলে তাকে একা যেতে হবে। সবাই জিজ্ঞাসা করবে, তো স্বামী সন্তান আসলো না কেন? আমিনা কি জবাব দেবে? কিভাবে তাদের বলবে আমার স্বামী এবং ছেলের কাছে আমার কোনো মূল্য নেই, তারা তাদের মতো ব্যস্ত? বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমখানায় কিছু খাবার এবং টাকা দিতে গিয়েছিল আমিনা। টাকাগুলো নোয়ান দিয়েছিল তাকে। আসলে পড়াশোনা যেন হাউস ওয়াইফদের কোনো ইনকাম সোর্স থাকে না। বিনা বেতনে 12 মাস খেটে যায় তারা। তাদের কোনো শখ আহ্লাদ থাকতে পারে? দিন শেষে তাদেরও দুটো টাকার প্রয়োজন হতে পারে। এই কথাটা বোধ হয় এই সমাজ জানে না। তাই তো মেয়ে মানুষ স্বামী কিংবা সন্তানের কাছে টাকা চাইলে তারা সবার আগে জিজ্ঞাসা করে, কি করবে টাকা দিয়ে? তবে আমিনার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তার সন্তান কখনোই তাকে জিজ্ঞাসা করে না কি করবে টাকা দিয়ে, বরং যত টাকা দিবে দাবি করে তার থেকে দ্বিগুণ বেশি টাকা দিয়ে দেয়। সন্তান বড় হওয়ার পর থেকে কোনোদিন সে স্বামীর কাছে টাকা চায়নি, তার স্বামীও তাকে সেধে দুটো টাকা দেয়নি। এই মুহূর্তে 8 বছরের ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তালুকদার বাড়িতে ঢুকে পড়ে আমিনা। বাচ্চাটার চোখে মুখে কি দারুণ মায়া। ভাষা ভাষা চোখ দুটিতে পানি টলমল করছে, বড় বড় পাপড়িগুলো ভিজে আছে। পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে খুবই ধনী পরিবারের কেউ। নায়েব তালুকদার, রাশেদুল তালুকদার এবং মজনু তালুকদার ড্রয়িং রুমের সোফায় বসে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এমন মুহূর্তে আমিনার সঙ্গে একটা বাচ্চাকে দেখে সকলেই অবাক হন। নায়েব উঠে দাঁড়িয়ে বলে, আমিনা, এটা কে? পা জোড়া থেমে যায় আমিনার। শান্ত নয়নে তাকায় স্বামীর মুখ পানে। কিছু মুহূর্তে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, দেখে নেয় মানুষটিকে, তারপর শান্ত স্বরে জবাব দেয়, আমার সন্তান। আজকে থেকে আমি ওর মা, আমার সঙ্গেই থাকবে। মজনু তালুকদার বলে ওঠে, আমাদের অনুমতি ছাড়া তুমি একে এখানে রাখার সাহস কিভাবে করো? ভুলে যেও না, এখনো তোমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন। আমিনা মাথা নিচু করে জবাব দেয়, ক্ষমা করবেন বাবা, তবে এই বাচ্চাটি আমার সঙ্গেই থাকবে। নায়েব তালুকদার বলে ওঠে, থাকবে না, এক্ষুনি একে বাইরে রেখে আসো। আমিনা এক হাতে বাচ্চাটিকে জড়িয়ে ধরে, একটু কঠিন স্বরে বলে ওঠে, ও আমার সাথে এখানেই থাকবে। বাবা, আমি বাড়ির বউ, কিছুটা অধিকার আমারও আছে। মজনু তালুকদার তাতে দাঁত চেপে বলে ওঠে, সাহস বেড়ে গেছে তোমার, অধিকার দেখাচ্ছ? বউ তুমি, এখন এ বাড়ির মালিক নয়। তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে দুবার ভাববো না। পেছন থেকে নূপুর বলে ওঠে, আপনি বোধহয় জানেন না, সাধারণত বাড়ির বউরা বাড়ির মালিকই হয়। তারা না থাকলে একটা বাড়ি অসম্পূর্ণ। এই যে আমার শ্বশুর মশাই মাসে কয়েকদিনের জন্য বাড়িতে আসেন, তাতে কিন্তু কারো কিছু এসে যায় না। তিনি থাকলেও চলে, না থাকলেও চলে। কিন্তু আমার শাশুড়ি কিংবা চাচি শাশুড়ি, তারা একবেলা বাড়িতে না থাকলে গোটা বাড়িটাই থমকে যায়। তাহলে কি দাঁড়ালো? এই বাড়ির মালিকিন আমার শাশুড়ি এবং চাচি শাশুড়ি। তো তাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অধিকার আপনার নেই, বরং তারা চাইলে আপনাদের বাড়ি থেকে বের করে দিতে পারে। রাগে থরথর করে কেঁপে ওঠেন মজনু তালুকদার। নায়েব তালুকদার নূপুরের দিকে 2 পা এগিয়ে যায় এবং বলে, চাপকে তোমার সবগুলো দাঁত ফেলে দেব আমি। বেয়াদব মেয়ে, অতিরিক্ত বেড়ে গেছে তুমি। তোমাকে থামাতে আমার 2 সেকেন্ড লাগবে না, মনে করো, মনে রেখো। নূপুর নায়েব তালুকদারের চোখে চোখ রেখে বলে ওঠে, বাড়াবাড়ির এখনো কিছুই দেখেননি, সবে তো শুরু, পারলে আমায় থামিয়ে দেখান। আমিনা বেগম নূপুরের হাত ধরে, তুমি তোমার ঘরে যাও, বড়দের সাথে এভাবে তর্ক করতে হয় না। নূপুর পাল্টা বলে ওঠে, আমি তো তর্ক করছি না, সত্যি কথা বলছি। হঠাৎ নায়েব তালুকদার হেসে ওঠে, এক হাত কোমরে রেখে আরেক হাত চোখের উপর দিয়ে হু হু করে হাসতে থাকে। নূপুর ভ্রু কুচকায়। এখানে হাসার মতো কি বলেছে সে বুঝে উঠতে পারে না। খুব বেশিক্ষণ তাকে ভাবতে হয় না। নায়েব তালুকদার হাসি থামিয়ে বলে, তোমার একটু বন্ধু ছিল না, অনুষ্কা নামের? সে কোথায় আছে এটা আমি জানি, শুধু জানি না তাকে আমার কথাতেই নিয়ে যাওয়া হয়েছে। এরপর তোমার পালা, বি কেয়ারফুল।
তারপর আমিনার পানে তাকিয়ে বলে, বাচ্চাটিকে বাঁচিয়ে রাখতে চাইলে যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো। বলে বড় বড় পা ফেলে চলে যায়। আমিনা বেগম বাচ্চাটিকে নিয়ে নিজ কক্ষের দিকে অগ্রসর হয়। মজনু তালুকদার নূপুরকে বলে ওঠে, রাজনীতি এটা কোনো ছেলে খেলা নয়। সময় থাকতে চুপচাপ এই বাড়ি থেকে কেটে পড়ো, না হলে তোমার লাশটাও তোমার বাবা মা খুঁজে পাবে না। নূপুর কিছু মুহূর্ত মজনু তালুকদারের মুখ পানে তাকিয়ে থাকে। বয়স 70 ছাড়িয়েছে, দাড়ি এবং চুল সবগুলো সাদা হয়ে গেছে। যৌবনকালে খুবই সুদর্শন পুরুষ ছিলেন সেটা তার চেহারা আমেজেই বোঝা যায়। ছোটবেলায় একবার নূপুরের দাদা গল্প করেছিল, মজনু তালুকদারের প্রথম স্ত্রীর নাম ছিলেন রেবেকা। ভীষণ ভালো এবং ধার্মিক মানুষ ছিলেন তিনি। তার মুখটা পর্যন্ত কেউ কখনো দেখেনি, সর্বক্ষণ পর্দার আড়ালে থাকতেন। কিন্তু একদিন সেই মহিলাটির অর্ধ উলঙ্গ লাশ পাওয়া গিয়েছিল বেওথা নদীর পাড়ে। গোটা এলাকা আতঙ্কিত হয়ে গিয়েছিল। বাচ্চা বুড়ো থেকে শুরু করে সকলেই ভয়ে শিউরে উঠত যখন এই মৃত লাশটার কথা মনে পড়ত। তারপর রেবেকা বানুর কবর দেওয়া হলো বেওথা জামে মসজিদের পাশে কবরস্থানে। কারো চোখে না ছিল পানি, না ছিল কোনো আফসোস। 4টা সন্তান তার, অথচ মায়ের মৃত্যুতে তাদের একটু কান্না পেল না, যেন এটা হওয়ারই ছিল। সেই পাষাণ মজনু তালুকদার, যে একটা মানুষের সঙ্গে 30 বছর সংসার করার পর তার মৃত্যুতে এক ফোঁটা আফসোস করেনি, সেই ব্যক্তি কি করে অন্যদের কথা ভাববে? নূপুর দীর্ঘশ্বাস ফেলে, মৃত্যুকে ভয় পাই না আমি। হয় একা মরবো, না হয় আপনাদের সঙ্গে নিয়ে মরবো, মরতে তো হবেই। সোনিয়া বেগমের অ্যাকাউন্টিং ক্লাস রয়েছে। সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় দখল করে বসে পড়ছে। ম্যাম ক্লাসে ঢুকে হাজিরা খাতা খুলতে যাবে, তখনই ক্লাসরুমে ঢুকে পড়ে নয়ন তালুকদার। সব স্টুডেন্টরা দাঁড়িয়ে তাকে সালাম করে। নয়ন হাতের ইশারায় সবাইকে বসতে বলে। সোনিয়া ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে নয়নের মুখ পানে। এখনো বেয়াদবটার ঠোঁটের ভাঁজে সিগারেট, কপালে একটা পাশ ফেটে গেছে, সেখানে রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে। কালো রঙের একটা শার্ট পরেছে, শার্টের নিচে সাদা টি শার্ট, শার্টের সবগুলো বোতাম খোলা। বাম হাতের কবজিতে কালো রঙের একটা ঘড়ি ঝুলছে। নয়ন সিগারেটখানা হাতে নিয়ে ছেলেদের উদ্দেশ্য করে বলে, আজকে কোনো ক্লাস হবে না, আমরা সবাই মিলে সমাবেশে যাব। ব্যাস, সবগুলো ছেলে নিজেদের জায়গা থেকে উঠে পড়ে এবং একে একে বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। শুধু থেকে যায় মেয়েরা। নয়ন ঠোঁট বাঁকিয়ে একটু হাসে, তারপর চোখে সানগ্লাস খুলে সোনিয়া বেগমের দিকে তাকায়। কপালে হাত তুলে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আপনার মেয়েটা না বড্ড খারাপ, একটা কথাও শোনো না, সারাক্ষণ ইঁদুরের মতো লাফালাফি করে। সোনিয়া শক্ত গলায় জবাব দেয়, সাবধানে থেকো, আমার মেয়েটা সুবিধার নয়। লাফালাফি করতে করতে কখন তোমার কলিজাটা টেনে ছিঁড়ে দেয় তার কোনো গ্যারান্টি নেই। আবার হাসে নয়ন, বুকের বাঁ পাশে হাত দিয়ে বলে, কলিজায় তো অলরেডি জায়গা করে নিয়েছে, এখন শুধু ছিঁড়ে ফেলা বাকি। মুখখানা সোনিয়ার দিকে এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, শাশুড়ি, আই অ্যাম ইন লাভ উইথ। তারপর চোখে সানগ্লাস পরতে পরতে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় নয়ন। সোনিয়া দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, বেয়াদব একটা। হাসপাতালে বেডে শুয়ে আছে আবির। মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটো বন্ধ করতে পারছে না। ক্ষণে ক্ষণে অনুর মুখটা মনে পড়ছে। জীবনে অনেক মেয়ের সাথে কথা বলেছে, অনেক মেয়েকে পতিতালয়ে দিয়ে এসেছে, কিন্তু কোনোদিনও কারোর জন্য খারাপ লাগেনি। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা করেনি, কারোর জন্য চিন্তা হয়নি। তবে অনুর জন্য চিন্তা হচ্ছে তার। ইচ্ছে করছে একটু ছুটে অনুর কাছে গিয়ে তাকে ফিরিয়ে আনতে, বাবা মায়ের হাতে তুলে দিতে। হঠাৎ করে প্রচন্ড কান্না পায় আবিরের। ছেলে মানুষ, কাঁদতে নেই। যতই কঠিন পরিস্থিতি আসুক, জীবন তাকে যতই ঠকাক, সবকিছুতে পেছন ফেলে ছেলে মানুষকে সর্বক্ষণ হাসতে হয়। তবে আবির পারে না। মাঝে মধ্যে বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে।
তাতে যদি মনের মধ্যে চেপে থাকা কষ্ট একটু কমে। এই মুহূর্তে মাথা নিচে থেকে বালিশটা খানা মুখের উপরে রেখে হু হু করে কেঁদে ওঠে আবির। হাতের ক্যানেলো লাগানো ছিল, নড়া করতে ক্যানেলোতে রক্ত উঠে যায়। তবে সেদিকে হুঁশ নেই আবিরের। সে অনবরত বিলাপ বকতে থাকে, আমায় ক্ষমা করো অনু, আমি তোমার জীবনটা শেষ করে দিলাম। রাত 12টা বেজে 48 ড্রয়িং রুমের সোফায় বসে বই পড়ছে স্নেহা। না না, আজকে সে মনের অপেক্ষায় বসে নেই। কিছুক্ষণ আগে মায়ের সঙ্গে অসম্ভব ঝগড়া হয়েছে। স্নেহাকে বিয়ে দিতে চান তিনি, কিন্তু এই মুহূর্তে স্নেহা বিয়ে করতে রাজি নয়। সেটা নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য। শেষ মুহূর্তে বাধ্য হয়ে ড্রয়িং রুমে এসে বসেছে। নুপুরের সবে পড়া শেষ হলো। একটুখানি কফি বানানোর উদ্দেশ্যে কিচেনে যেতেই নীলে তার নজর পড়ে ড্রয়িং রুমে সোফায় বসায় স্নেহাকে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে নুপুরের। চট করে কিচেনে ঢুকে ফট করে দুই মগ কফি বানিয়ে নিয়ে আসে। স্নেহার পাশে বসে একটা মগ তার দিকে এগিয়ে দেয় এবং বলে, আপনি জানো আমি খুব ভালো কফি বানাতে পারি, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। স্নেহা নুপুরের হাত থেকে কফির মগ নেয় এবং তাতে চুমুক দেয়। মিথ্যা বলেনি নুপুর, আসলে বেশ ভালো হয়েছে। নুপুর আবার বলে, আপি, তখন ওভাবে কথা বলার জন্য সরি, আসলে আমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আমি। স্নেহা প্রতিউত্তরে বলে, আমি বুঝেছি, আর ওসব মনে রাখিনি। ঘুমাওনি যে? ওনার জন্য অপেক্ষা করছি। উনি আমার বন্ধুকে খুঁজে দেবে। উনি বলতে কাকে বোঝানো হয়েছে? প্রথমে স্নেহা বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। একটা ভয়ঙ্কর রাত অতিবাহিত হয়ে ভোরের আলো ফুটে উঠেছে। টিনের চালের পাকা দিয়ে এক ফালি রোদ্দুর ছোট্ট কক্ষে প্রবেশ করেছে। পাশে বাজার হওয়ার সুবিধার্থে অনেক মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে। একদর করে জিনিস কিনতে ব্যস্ত তারা। ভোর রাতের দিকে হালকা বৃষ্টি পড়েছিল, তাতে রাস্তাঘাটে পানি জমে গিয়েছে। অনু পিট করে চোখ খুলে মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটার রং চটে গিয়েছে। যখন নতুন ছিল তখন বোধহয় খুব সুন্দর ছিল। এই সিলিং ফ্যানের মতো সমাজে কিছু মানুষ রয়েছে যারা নতুন থাকতে চকচক করে, মনে হয় জীবনটাকে আলোকিত করে এসেছে। কিন্তু যত পুরনো হতে থাকে তত রং বদলায়। একটা সময় এসে মরীচিকায় ধরে যাওয়া লোহার মধ্যে জীবনটাকে ছারখাড় করে চলে যায় তারা। বহুদূরে চলে যায়, আমাদেরকে ফেলে দিয়ে যায় গভীর সমুদ্রে। সেখান থেকে তীরে ফেরার আর কোনো রাস্তা থাকে না, আর তারাও কোনোদিন আসে না আমাদেরকে ডাঙায় তুলতে। মাথাটা বড্ড ব্যথা করছে অনুর। সারা রাত নির্ঘুম কেটেছে। কাঁদতে কাঁদতে কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারল না। মাথা নিচে থেকে বালিশখানা ভিজে জুবুথুবু। সীমা আক্তার মানুষটা নিজেকে যত কঠিন দেখানোর চেষ্টা করুক, আসলে খুব নরম মনের। বৃষ্টি ঠিকই বলেছিল, তার মধ্যেও মামা একটা ব্যাপার আছে। এই যে গতকাল রাতে অনুর কক্ষে এসে কঠিন স্বরে বলে যাও, ঘুমাও আজকে, আর যদি এখন থেকে পালানোর রাস্তা খুঁজে পাও তাহলে পালিয়ে যেও। ব্যাস, আর কোনো কথা বলে না। ঠিক যেভাবে এসেছিল সেভাবে বড় বড় পা ফেলে চলে যায়। অনুর হাসি পায়। ও তো দুঃখেও সে খিলখিল করে হেসে ওঠে। বড্ড তাচ্ছিল্য সুরে বলে, পালিয়ে আর কোথায় যাব? আমার জন্য যে সব রাস্তায় বন্ধ। এই অনুকে বাঁচানোর মতো কেউ নেই। বিশাল এই দুনিয়ায় আমি ছাড়া আমার কেউ রইল না। বেওথা ব্রিজের ওপরে বসে আছে নোয়ান। সারা রাত এভাবেই এখানে বসেছিল। কত প্যাকেট সিগারেট ফুরিয়েছে তার কোনো হিসাব নেই। শুধু হিসাব আছে পায়ের তলা অনেকগুলো সিগারেট ছোট ছোট অংশ পড়ে আছে। বল্টু এবং তামিম নয়নের পাশে দাঁড়িয়ে আছে। সারা রাত তারাও নয়নের সাথে ছিল। আজকে আর নয়ন তাদের যেতে বলেনি, থাকতেও বলেনি। তামিমকে নিয়ে মারাত্মক জেলাস বল্টু। তার মতে নয়নের সাথে শুধু সে থাকবে। বিপদ দুঃখ কষ্ট সবটাই শুধু সে সঙ্গ দেবে। পরিবারের পরে বল্টু থাকবে, শুধু নয়নের জন্য থাকবে, অন্য কেউ না। কিন্তু এই তামিমটা বড্ড খারাপ।
সে শুধু নোয়ানের আশেপাশে থাকতে চায়, সুযোগ পেলেই খুঁটি গেড়ে বসে পড়ে। বিষয়টা বল্টু বুঝলেও বুঝতে পারে না নোয়ান, তাই তো তামিমকে বারণ করে না তার সঙ্গে থাকতে। বল্টুর ভাবনার মাঝে শুনতে পায় তামিমের কণ্ঠস্বর। সে বলছে, ভাই সকাল হয়ে গিয়েছে, বাসায় ফিরবেন না? নন আসমানের পানে তাকিয়ে সিগারেট দীর্ঘ টান দেয়, তারপর নাক মুখ দিয়ে ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে, অনু কোথায় আছে তামিম? তামিম বোধহয় একটু চমকালো, চোখে মুখে ফুটে ওঠে অস্বাভাবিক ভয়, গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেল মুহূর্তেই। দুপা পিছিয়ে যায়। বল্টুর হাসি পায়। যাক, তামিম এবার আচ্ছা মতো ঝাড়ি খাবে, তার কি যে শান্তি লাগবে। আনসার মাই কোশ্চেন তামিম, হোয়ার ইজ অনু? বড্ড শান্ত নরম নওয়ানের কণ্ঠস্বর, তবু কলিজা কেঁপে ওঠে তামিমের। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে তোতা পাখির মতো বলে, ভাই আমি শুধু সেলফি বাসে টিকিট কেটে দিয়েছিলাম, আর কিচ্ছু জানি না, অনুকে আমি দেখিয়ে নিও। নন ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে, তো জিভটা যদি আমি টেনে ছিঁড়ে দিই কেমন হবে ব্যাপারটা? তামিম নওয়ানের পায়ের কাছে বসে পড়ে, কান্না করতে করতে বলে, আমি সব জানি ভাই, কিন্তু বলতে পারবো না। আপনি আমাকে মেরে ফেললেও আমি বলতে পারবো না, ক্ষমা করুন আমায়। বল্টু বলে, তুই ভাইয়ের সাথে এই জন্য আছিস যেন জানতে পারিস ভাই খোঁজ পেলে কি পেল না, খোঁজ পেল কি পেল না। তামিম কি বিরক্ত হলোই বোধহয়। হাবাগুবা বল্টুর দিনকে দিন চালাক হয়ে উঠছে, ফটর ফটর কথা বলতে শিখেছে যাচ্ছে। ব্যাপারটা অবশ্যই তামিমের ভালো লাগা উচিত নয়। তামিম, আমি অনুকে খুঁজে পাবো। আমার ইঁদুর ফার্স্ট টাইম আমার কাছে কিছু চেয়েছে, তাকে খালি হাতে ফেরাবো না। বাট 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 অনুকে খুঁজে পাওয়ার পরে তুই অ্যান্ড এসবের সাথে যারা জড়িত রয়েছে সবাইকে জানে মেরে দিব, গড প্রমিস। তামিম মনে মনে বলে, আপনি যেদিন জানতে পারবেন এসবের পেছনে কে আছে, সেদিন হয়তো নিজেই নিজেকে মেরে ফেলবেন। তখনই নয়নের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই তার চোখ দুটো চকচক করে ওঠে, যেন এতক্ষণ এটারই প্রতীক্ষায় বসেছিল। কল রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে ভেসে আসে সীমা বেগমের কণ্ঠস্বর। সকাল থেকেই তালুকদার বাড়িতে অন্যরকম আয়োজন চলছে। বাড়িঘর সাজানো থেকে শুরু করে রান্নার আয়োজন অন্যরকম আমেজ লক্ষ্য করা যাচ্ছে। একটা রাজকীয় ব্যাপার স্যাপার। নূপুরকে আজকে কেউ বিরক্ত করছে না। সবিতার তালুকদারও কাজে লেগে পড়েছে। বুদ্ধিমান নূপুর চট করে বুঝে ফেলল স্পেশাল কেউ আসছে বাড়িতে। সেও কিচেনের দিকে এগিয়ে যায়। আমিনা বেগম ছোট্ট ছেলেটাকে খাইয়ে দিচ্ছে, সেটা নিয়েও সবিতা বেগম কথা বলছে। বুড়ো বয়সে বিব্রতিতে ধরছে নাকি? রাস্তা থেকে বাচ্চা তুলে এনে নতুন নাটক করছো? আমার হয়েছে যত জ্বালা, সব নাটক দেখতে হয়। নূপুর বাচ্চাটির পাশে বসে পড়ে, তার লাল লাল চুলের ভাঁজে হাত বুলিয়ে সবিতার উদ্দেশ্য করে বলে, আপনি রাগ করে চলে যেতে পারেন না। আমার দাদা শ্বশুরের মুখে ডিভোর্স পেপার ছুড়ে দিয়ে তেজ দেখিয়ে চলে যাবেন? সতীনের বাচ্চা কাচ্চাদের সাথে থাকতে আপনার আত্মসম্মানে বাঁধে না? মীরা পোলাও রান্না করছিল। মনোযোগ রান্নাতে থাকলেও কানটা নূপুরের দিকে ছিল। হঠাৎ করে হেসে ওঠে। আসলে নূপুরের বলা কথাগুলো একদম তার মনের কথা। বহুবার সে মুখ ফুটে বলতে চেয়েছে, কিন্তু বলতে পারেনি। মীরাকে হাসতে দেখে সবিতার রাগটা যেন আরো তত্তর করে বেড়ে গেল। এই মা, যাই হোক, কেন একটা গালি আমি দিচ্ছি না, মুখ সামলে কথা বল। কত বেটার সাথে শুয়ে বাকিটা শেষ করার আগেই নূপুর চোখ মুখ কুচকে বলে, ছি, বস্তি মার্কা মুখের ভাষা। অবশ্য আপনার মতো ছোট লোকের থেকে ভালোবাসা আশা করাও যায় না। খারাপ মহিলা। 12 বেটার সাথে শোবার অভ্যাস আপনার, তাই তো একজনের সংসার ভেঙে তাকে মেরে নিজের জায়গা করে নিয়েছেন। আমি না ভয়ত দৃষ্টিতে তাকায় নূপুরের মুখ পানে। মীরাও চমকায়। সবিতা চায়ের কেটলিটা ছুঁড়ে ফেলে এগিয়ে আসে নূপুরের দিকে। ওর চুলের মুঠি ধরে দেওয়ালের সঙ্গে মাথা ঠেকিয়ে দেয়।
ঘটনা এত দ্রুত ঘটে যায় যে নূপুর কিংবা মীরা বা আমিনা কেউ ঠিকঠাক ধরতে পারে না। কিন্তু নূপুর যখন চিৎকার করে ওঠে তখন মাথা ফেটে গলগল করে রক্ত গড়াতে থাকে। তখনই হুঁশ ফেরে ওদের। মীরা দৌড়ে এসে সবিতার হাত থেকে নূপুরকে ছাড়িয়ে নেয়, দুই হাতে জাপটে ধরে জড়িয়ে ধরে মেয়েটাকে। সে ভীষণ ভয় পেয়েছে। নূপুর অনুভব করে মীরা কাঁপছে। বাচ্চা ছেলেটি শব্দ করে কেঁদে ওঠে। আসলে সে এসবে অভ্যস্ত নয়। তার সামনে কেউ কখনো উচ্চস্বরে কথা বলে না, তাই তো বাচ্চা ছেলেটি একরকম পরিবেশ মানিয়ে নিতে পারছে না। সর্বক্ষণ ভয় ভয়ে থাকছে। আমিনা বাচ্চাটিকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলে, কিচ্ছু হয়নি বাবা, আমি আছি তো, ভয় কেন পাচ্ছ? মীরা শাশুড়ির মুখ পানে তাকিয়ে বলে, মা আপনি ভয়ঙ্কর, হাসতে হাসতে মানুষ খুন করে দেওয়ার ক্ষমতা রাখেন। কি বলেছি মেয়েটা আপনাকে? উচিত কথা শুনতে ভালো লাগে না? সবিতা জবাব দেয় না, হনহনিয়ে চলে যায় রান্নাঘর থেকে। নূপুর কিছু মুহূর্তে ঝিম মেরে বসে থাকে। কপালের মাঝখানটা ফেটে গেছে। মীরা শাড়ির আঁচল দ্বারা কপালটা মুছে দেয়। আজকে স্নেহাকে দেখতে আসবে, তুমি প্লিজ এই ঘটনা নয়নকে বলিও না। সে সিনক্রিয়েট করবে আর আমার মেয়ের পাকা কথা পিছিয়ে যাবে। নূপুর একটু হাসার চেষ্টা করে বলে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কাউকে কিছু বলবো না। মীরা যেন নিশ্চিন্ত হলো, পুনরায় রান্নার কাজে মনোযোগী হয়। আমিনা শুধু নূপুরের মুখ পানে তাকিয়ে থাকে। হয়তো এই মেয়েটার মাঝে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে বা মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে একটু আদর করতে ইচ্ছে করছে, কিন্তু কেন কোনো একটা দোটানার কারণে সে করতে পারছে না। নূপুর কিচেন থেকে চলে আসে, মাথা বড্ড ব্যথা করছে। সারা রাত ঘুমাতে পারেনি। নয়ন অনুর খোঁজ নিয়ে আসবে এই আশায় থাকতে থাকতে সকাল হয়ে গেছে, কিন্তু নয়ন আর ফেরেনি। অনুর কোনো খোঁজ দেয়নি। কেন জানি মানুষটাকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল আর যাই হোক নয়ন তার এই বিশ্বাসের মর্যাদা রাখবে, খুঁজে আনবে অনুকে। কিন্তু এখন মনে হচ্ছে সে বিশ্বাসের যোগ্য নয়। একটা অযোগ্য মানুষকে ভরসা করেছে সে। এসব ভাবতে ভাবতে নিজ কক্ষের পানে এগোচ্ছিল নূপুর। তখনই স্নেহার কক্ষের দিকে নজর পড়ে। মেয়েটাকে আজকে দেখতে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। নির্বাচনের আগে স্নেহাকে বিয়ে দিয়ে দেওয়া হবে, এমনটা সিদ্ধান্ত নিয়েছে মীরা। এবং এটাও জানিয়েছে তার কথা মেনে না নিলে এই বাড়িতে থাকবে না সে। নিজের বাচ্চাদের নিয়ে চলে যাবে বাবার বাড়িতে। মীরা বাবার বাড়ির অবস্থা বেশ ভালো, তালুকদারদের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে তারা। তাই তো এই বাড়িতে মীরার পজিশন একটু উপরে। নূপুর স্নেহার কক্ষে ঢোকে। মেয়েটা গম্ভীর মনোযোগ দিয়ে উপন্যাস পড়ছে। ইদানিং অপেক্ষা উপন্যাসটা বেশ ভালো লাগে তার। বেশ কয়েকবার পড়ে ফেলেছে ইতিমধ্যে। আজকে আবারও পড়ছে। নূপুর স্নেহার পাশে গিয়ে বসে। আপু তুমি খুশি তো? স্নেহা বোধহয় বুঝতে পারলো না। সে বইখানা বন্ধ করে টি টেবিলের উপর রাখে, তারপর নূপুরের মুখ পানে তাকিয়ে বলে, কোন ব্যাপারে বলছো? এই যে তোমাকে দেখতে আসছে। আমাকে দেখতে আসছে মানে কি? তুমি এসব জানো না? না তো। আজকে তোমায় দেখতে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবে।